আমি বিরোধী থেকে বিধায়ক বা প্রত্যেকটা বিধায়কের কাজটা কি আগে আপনাদের জানতে হবে। কাজ হচ্ছে তার নির্বাচনী প্রথম কাজ, তার নির্বাচনী ক্ষেত্রে সমস্যাগুলো তুলে ধরা, কনসার্ন ডিপার্টমেন্টাল মিনিস্টারকে জানানো, মিনিস্টার এই সমস্যাগুলোকে সমাধান করা। যেমন আমাকে এই রাস্তাতে যখন আসছিলাম, আমার গাড়িতে যারা থাকে আমি সঙ্গে সঙ্গে বললাম এই রাস্তাটা কতটা থেকে খারাপ এটা নোট করো। এটা আমার তৈরি করে দেওয়ার যা বরাদ্দ থাকে ক্ষমতা নাই, কিন্তু এটা খোঁজ নেবো কি এটা কি পিডব্লিউডি রাস্তা আমি বলছি, বা পঞ্চায়েত সমিতির রাস্তা বা জেলা পরিষদের রাস্তা, যেটা হবে সেই দপ্তরে আমার কাজ কি হবে জানানো, আর সরকারের কাজ কি হবে, দপ্তরের কাজ কি হবে রাস্তাটা ঠিক করে দেওয়া। এটা হচ্ছে সিস্টেম। আমি সেই কাজটা আপনাদের করে থাকি। সেই জন্যই বিভিন্ন সময়ে আমি বিভিন্ন বুথে আসি, সেখানকার মানুষের সাথে কথা বলি। আমি চাইলে আজকে প্রাণগঞ্জ অঞ্চলে কোনো একটা জায়গায় জনসভা করতাম, মতামত নিতে পারতাম, কিন্তু ওখানে এই বুথের বয়স্ক আর মহিলা সবাই পৌঁছাতে পারবে না। কিন্তু একটা বয়স্ক মহিলা তার বিধবা ভাতা বা একজন বয়স্ক পুরুষ তার বার্ধক্য ভাতা পাচ্ছে না, পাওয়ার যোগ্য, সে তার বলতে ওখানে গিয়ে পারবে না। এত লোকের ভিড়ে তুমি একটু পিছিয়ে আসো না, এত লোকের ভিড়ে সে ওখানে গিয়ে তোমরা এখানে বসে পড়ো, যারা ইউটিউবে চালাচ্ছ বসে পড়ুন তো আপনারা এখানে। এত লোকের ভিড়ে গিয়ে আমার কাছে পৌঁছাতে পারবে না। বা আমার অফিস আছে মাঝের আইনে, প্রতি সপ্তাহে আমি আসবো অফিসে, বলবো যার দরকার সে আসো না, আমি এটাও না। আমি বিভিন্ন সময় বিভিন্ন বুথে চলে যাই, আপনাদের পাড়াতে চলে আসি, কারণ আপনারা সহজেই আমাকে আপনাদের সমস্যার কথা যাতে বলতে পারেন, আমি শুনে সমাধান কিভাবে করা যাবে সেটা আমি জানাই। কোনো সমস্যা নেই, তুমি ছেড়ে দাও, তুমি বসো, রোগ ভাই তুমি বসো। না পড়লে ডক্টরের চলবে কি করে, পরে হাত পা ভাঙবে, ডক্টর চলতে হবে, সে প্লাস্টার করবে করবে। হ্যাঁ রোগ ভাই বসো, চেয়ারটা একটু দিল, বসো বসো বসো। তা আপনাদের সেই জন্য আজকে আসা। আমি আপনাদের বলি, আপনাদের আমি বিধায়ক, আমি আপনাদেরকে কি বলেছিলাম, এসআইআর নিয়ে একটা কথা বলেছিলাম। এসআইআর এ 58 লক্ষ মানুষের নাম বাদ পড়েছে, আপনারা জানেন কি? এখন পর্যন্ত 58 লক্ষ মানুষের নাম বাদ পড়েছে। আপনার বুথের কার নাম বাদ পড়েছে ভাই? কিন্তু কি ভয় দেখাচ্ছিল আমাকে, আপনাকে সব কেটে যাবে, হ্যান করবে ত্যান করবে। আমি বলেছিলাম ভয় পাবেন না। ভয় পেলে কি সমস্যার সমাধান হবে? কিভাবে ফর্ম ফিল আপ করতে হয়, কি করতে হয়, সব সহযোগিতা করেছি কি করিনি বলে। অল্প কটা দিনে আমি ভাঙড়ে 28টা প্রোগ্রাম করেছি, জনসভা নয়, কিভাবে এসআইআর এর ফর্ম ফিল আপ করতে হবে আমি সেগুলো গিয়ে দিয়ে দেখিয়েছি। আপনারা বিপদে ছিলেন, আমি আপনাদের পাশে দাঁড়িয়েছিলাম। হয়তো সুখে দাঁড়াতে পারেনি, কিন্তু বিপদে দাঁড়াতে। এখন হেয়ারিং পিরিয়ড চলছে, হেয়ারিং করছে। আমরা দাবি করেছিলাম বয়স্কদেরকে ছাড় দেওয়া হোক, বয়স্ক অসুস্থ ব্যক্তিদের বাড়িতে গিয়ে হেয়ারিং করা হোক। আমরা দাবি করেছি কি যারা বাইরে আছে তাদেরকে হয় ভার্চুয়াল হোক, নাহলে পরিবারের কারোকে দিয়ে হেয়ারিং করা হোক। এই কথাগুলো মান্যতা পাচ্ছে কি পাচ্ছে না আপনারা মিলিয়ে নেবেন। এখন বাবু একটু আসতে, বাবুদেরকে আসতে করেন। এখন আপনাদের বলি, এসআইআর পিরিয়ড চলছে, আপনারা হই হই হবেন না, আতঙ্কিত হবেন না। আমি এটা বলেছিলাম ফর্ম ফিল আপ করতে পারছেন না, ভাঙড় থানায় যাবেন, থানার অফিসারদেরকে বলবেন, দেখবেন করে দেবে। কারণ তারা আমাদের বন্ধু, তারা আমাদের সমাজে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। মানে এটা কেন বলেছিলাম যে আপনি আতঙ্কিত না হন, আপনার ফর্ম যে কেউ ফিল আপ করে দেবে, এই জন্য বলেছিলাম। নিশ্চিতভাবে আপনাদের এখান থেকে অনেকে থানার অফিসারদেরকে জিজ্ঞাসা করেছে ফর্মটা ফিল আপ করে, আমার কাছে খবর আছে স্যার এটা ঠিক আছে, একটু কারো ভুল হয়েছে, থানার অফিসারও কিন্তু বলে দিয়েছে এটা ভুল হয়েছে, ঠিক করে না। এইটা তো সম্পর্ক আমাদের। আজকে হেয়ারিং এর জন্য অনেকে ডাক হচ্ছে, নির্দ্বিধায় আপনারা যাবেন, নির্দ্বিধায় যাবেন। হেয়ারিং কিন্তু আপনি মিস করবেন না। ফাইনাল লিস্ট পাবলিশ হবে, ঠিক যেভাবে আমি ভরসা করেছিলাম খসড়া লিস্টে নাম কারো কাটা যাবে না, ফাইনাল লিস্টেও কারো নাম কাটা যাবে না। কারণ আর্টিকেল 326 সংবিধানের 336 26 নম্বর অনুচ্ছেদে
প্রত্যেকটা ভারতীয় 18 বছর ঊর্ধ্বে বয়স তার ভোটদানের স্বাধীনতা আছে। তাহলে আপনার ভোটদানের স্বাধীনতা কেউ কেড়ে নিতে পারবে না, আপনার ভয় পাওয়ার কোনো দরকার নেই। এবার ধরছি আপনার ফাইনাল লিস্টের নাম আসেনি, তাহলে কি করবেন? ঘাস মারা খেয়ে নেবেন, গলায় কিছু দিয়ে দেবেন? এ কাজ ভুল করবেন না। এটা ভরসা আপনাদের আছে তো যে আপনাদের বিধায়ক আপনাদেরকে বিপদে ফেলে চলে যাবে না? কজন ভরসা করেন যে বিধায়ক আমাদের পাশে থাকবে? হাত তুলুন তো মায়েরা, ভরসা করেন তো নাকি যে আপনাদের বিধায়ক আপনাদের পাশে থাকবে? হাতটা তুলে রাখো, ভরসা করেন তো? তাহলে আমি আপনাদের বলবো, হিয়ারিং এ ডাক যাদের বলেছে যাবেন, কোনো ভয় পাওয়ার দরকার নেই। যা যা কাগজ নিয়ে যেতে বলেছে সে কাগজ সব আছে আপনার কাছে। নামের বানান ভুল, আর এই নামের বানানটা ঠিক করতে 2019 সাল থেকে আমরা দুই ভাই মিলে বারবার বলেছিলাম, কারণে তখন আপনাদের অনেকে ঢোকেনি। এখন বুঝতে পারছেন একটু শুধু নামের বানান ভুলটার জন্য কি হচ্ছে। যাবেন, হিয়ারিং হবে, ফাইনাল লিস্টে আপনার নাম আসবে। এবার ধরুন ফাইনাল লিস্টে আপনার নাম আসেনি, তাহলে কি করবেন? আপনাদের বিধায়ক আছে, আপনাদের কাছে একটা কপি আছে তো এসআইআর ফর্মে, গণনা ফর্মে, ওই কপির একটা জেরক্স এখানে কি আছে দায়িত্বে মারুফ ভাই যারা আছেন, এরা সব আছে অঞ্চলে যারা আছে, তাদেরকে দিয়ে আমার কাছে পাঠিয়ে দেবেন যে ভাইজান এসেছিল, এসে বিধায়ক এসেছিল, এসে এই জায়গাটার নাম কি বড়ালি মধ্যপাড়াতে এসে বলে গিয়েছিল বাই চান্স যদি ফাইনাল লিস্টে কারোর নাম কাটা যায় তার জন্য আইনি লড়াই করবে। আপনাদের কারো যদি নাম কাটা যায়, আমি আশা করছি কাটবে না, এত কনফিডেন্স আমার। কেন? বিকজ অফ কনস্টিটিউশনাল রাইট, কনস্টিটিউশনাল পাওয়ার আছে বলে আমি বলছি যে সংবিধানের এই রাইটটা, অধিকারটা আছে আপনার আমার, আমি আপনি ভারতীয়, 18 বছর ঊর্ধ্বে আপনার ভোটার লিস্টের নাম থাকবে। কাটা মানে ভুল হচ্ছে, ভুল করবে না। যদি বাই চান্স কারো ভুল করে, সেই ভুলটাকে ঠিক করার জন্য কি আছে? আইন আছে। সেই আইনের জন্য আপনারা ভাববেন আইন আদালত মানে টাকা পয়সার ব্যাপার। হ্যাঁ, আইন আদালত মানে টাকা পয়সার ব্যাপার। তবে আপনাদের বলছি, বিপদে যদি আপনার বিধায়ক আপনার পাশে না থাকে, থাকবে কবে? যেভাবে মাদ্রাসা, মসজিদ, ঈদগাহ, কবরস্থান তথা ওয়াকফ সম্পত্তি বাঁচানোর জন্য আপনার বিধায়ক সুপ্রিম কোর্টে গিয়ে মামলা করেছে, আপনাদের মসজিদগুলোকে বাঁচানোর জন্য, আপনাদের কবরস্থানগুলোকে বাঁচানোর জন্য মামলা করেছে, একই ভাবে বলে যাচ্ছি আপনার ভোটার অধিকার বাঁচানোর জন্য আপনি নয়, আপনার বিধায়ক দিল্লিগামী ফ্লাইট ধরবে, আপনার হয়ে আইনি লড়াই করবে। আপনার আমার বড় ভাইজান পীরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজান আমাকে একদিন রাত্রে ডেকে বলেছে যে তুই শোন, তুই উকিল রেডি কর সুপ্রিম কোর্টে, পশ্চিমবাংলায় যদি আমার একটা দলিত, আদিবাসী, মতুয়া, নমশূদ্র, হিন্দু, মুসলমান নির্বিশেষে কারো একজন বৈধ ভোটারের নাম যদি কাটা যায়, তুই সুপ্রিম কোর্টে গিয়ে মামলা করবি। তিনি যদি পুরুলিয়ার মাহাতোদের কথা ভাবে, তিনি যদি ঝাড়গ্রামের আদিবাসীদের কথা ভাবে, তিনি যদি ঠাকুরবাড়ির মতুয়াদের কথা ভাবে, তিনি যদি ফুরফুরা শরীফের পীর সাহেবদের কথা ভাবে, তিনি যদি মুর্শিদাবাদের মানুষের কথা ভাবে, মালদার কথা ভাবে, তাহলে ভাঙড়ের ভোটারদের কথা তিনি ভাবেন না? আরো বেশি ভাবে হয়তো বলছে বাস্তবিক অর্থে। তাহলে আপনারা নিশ্চিন্তে থাকবেন, এসআইআর নিয়ে অহেতুক চিন্তা করবেন না। চিন্তা করলে আপনার সমস্যার সমাধান হবে না। আপনি এসআইআর করে যদি ঘরে বসে থাকতেন, ফর্মটা কি ফিল আপ হতো? আমিও জানতাম না 2002 সালে লাস্ট এসআইআর হয়েছিল। এখন পড়াশোনা করতে হলো জানতে পারলাম। বলুন 2002 এর ভোটার লিস্টে সবার তো বাপ দাদুকে আমরা খুঁজে পেয়েছি, তাহলে ভয় পাচ্ছেন কেন? আমি আপনাদের বলছি, সব থেকে বড় কাগজ আপনার হাতে কি আছে জানেন? আপনি মায়েদের বলি আগে, মায়েরা বলুন, আপনি যে ভিডিওটা আছেন ওটা কার ভিডিও? আপনার স্বামী কোথা থেকে পেল? আপনার শ্বশুরের কাছ থেকে। আপনার শ্বশুর কোথা থেকে পেয়েছে? তার বাবার কাছ থেকে, তাই তো নাকি? এখানে তো উঠে ওড়ে শহরের দিকে যায়, গ্রামের দিকে কে উঠে এসে বসবাস করে না। তা আমরা এখানে যারা আছি সবাই তোমার দাদুদের জমির উপরে বসবাস করছি। ওই দলিলটাই তোমার সব থেকে বড় ভারত প্রমাণ যে আমার দাদুর দলিলটা কত, দেশ স্বাধীন হয়েছে 1947-এ, আর আমার দাদুর দলিলটা 1930-এর দলিল। তাহলে আমি ভয় পাবো কেন? ভয় পাওয়ানো হচ্ছে আপনাকে আমাকে। তৃণমূল বিজেপি মিলে আপনার আমার মাথাটাকে খারাপ করে দিচ্ছে। শুভেন্দু অধিকারী বলছে 1.5 কোটি রোহিঙ্গা তাড়াবো, আর মমতা ব্যানার্জি ঠিক করে হাসছে, উত্তর দিচ্ছে না। সারা ভারতবর্ষে 40,000-এর একটু বেশি রোহিঙ্গা আছে,
এটা আমি বলছি না, শুভেন্দু অধিকারীর বস দেশের প্রধানমন্ত্রী, দেশের সরকার সুপ্রিম কোর্টকে বলছে। একটা মামলা হয়েছিল সুপ্রিম কোর্টে যে ভারতবর্ষে রোহিঙ্গা কত আছে সুপ্রিম কোর্ট জানতে চেয়েছিল। ভারত সরকার সেখানে তথ্য দিচ্ছে সারা ভারতবর্ষে 40,000-এর একটু বেশি রোহিঙ্গা আছে, মানে 41,000-ও নয়, মানে 41,000-ও রোহিঙ্গা ভারতবর্ষে নয়। পশ্চিমবাংলা 1.5 কোটি রোহিঙ্গা কোথায় পাবে? বুঝতে পারছেন? ভয় দেখাচ্ছে। আর মমতা ব্যানার্জি এর বিরুদ্ধে কথা বলবে না, কারণ ওই কথাই তো আপনি ভয় পেয়ে যাবেন। মুসলমানদের এখন দরকার ভয় দেখানো। তৃণমূল এমন কোন প্রকল্পের নাম বলতে পারবে না যেটা চেয়ে ভোটটা নেবে, যেটা বলে ভোটটা নেবে। শুধুমাত্র বিজেপির ভয় প্রকল্প। এই প্রকল্প ছাড়া আর কোনো প্রকল্প নাই। আপনি বলবেন ইমাম ভাতা দেয়, পুরোহিত ভাতা দেয়, সাইকেল আপনার মেয়ে পায়, নন মুসলিম বাচ্চারাও পায়। তাতে আমি কম্পেয়ার করছি না, কিন্তু বক্তব্যটা তাহলে আপনার কাছে ভয়টা কেন চাইবে? শুধুমাত্র বিজেপির ভয় দেখাও। আর বিজেপির ভয় কারা দেখাচ্ছে? শুভেন্দু অধিকারী রাত দিন বাজে বাজে মন্তব্য করছে। মন্তব্য করতে করতে এখন ভাঙড় যে কলকাতা পুলিশের আন্ডারে, কলকাতা পুলিশের সিপি স্যারেরকেও খিস্তি দিয়ে দিলেন, অকথ্য ভাষায় গালিগালাজ দিলেন। শুনেছেন তো আপনারা? তাহলে সিপি স্যারের মতো একটা সিনিয়র মোস্ট অফিসার আইপিএস, তিনি তাকে একটা বাজে ভাষায় কথা বলো। শুভেন্দু অধিকারী মহাশয়কে ধরে তো জেলের মধ্যে রাখা দরকার, রেখেছে কি? কেন? শুভেন্দু অধিকারীকে যদি জেলের মধ্যে রেখে দেয়, এখানে কেউ আর বাজে মন্তব্য ভয় আর করবে না। শুভেন্দু অধিকারী এতদিন যদি জেলে রেখে দিত, অসীম সরকার আর কুরআন শরীফ নিয়ে বাজে মন্তব্য করার সাহস দেখাতে পেত না। বুঝতে হবে আপনাদের। শুভেন্দু অধিকারীকে ছেড়ে রেখেছে আপনাকে ভয় দেখানোর জন্য। ভয় পাওয়ার দরকার নেই। আপনাদের একটা কথা বলে অন্য প্রসঙ্গে যাব। কারো আশীর্বাদে কারো অভিশাপে আপনার ভোটাধিকার না থাকবে না যাবে। মাথায় থাকলো তো? শুভেন্দু অধিকারী অভিশাপ দিল, আপনার ভোটাধিকার চলে যাবে। আর মমতা ব্যানার্জি আপনাকে আশীর্বাদ করলো, আপনার ভোটাধিকার থেকে যাবে। এটা মাথা থেকে ছড়িয়ে দেয়। কোন অবৈধ ভোটারকে মমতা ব্যানার্জি কেন, দেশের প্রধানমন্ত্রীরও রাইট নাই তাকে বৈধ ঘোষণা করা। এটা মাথায় থাকে, আপনারা জানা থাকবে। কোন অবৈধ ভোটারকে বৈধ ঘোষণা করার অধিকার দেশের প্রধানমন্ত্রীরও নাই। সুতরাং কারো আশীর্বাদে আপনার ভোটাধিকার থাকবে এরকম ব্যাপার নয়। আর কোন বৈধ ভোটারকে অবৈধ ঘোষণা করার রাইট নির্বাচন কমিশন তো দূরের কথা, ভারত সরকারের যিনি এখন প্রধান মোদিজিরও অধিকার নাই। মাথায় থাকবে। এটা কোথা থেকে অধিকারটা পাচ্ছি? সংবিধান থেকে। যেই সংবিধানটাকে দিওয়ার জন্য আপনার আমার পূর্বপুরুষ বিনয় বাদল দীনেশ, আশফাকুল্লাহ, শহীদ পৃথ্বীনাথ দেদার, বেগম হযরত মহল, ফুরফুরার পীর আবু বকর সিদ্দিক থেকে শুরু করে নেতাজি গান্ধীজি থেকে শুরু করে লাখো লাখো কোটি কোটি স্বাধীনতা সংগ্রামীরা কেউ আত্মত্যাগ করেছে, কেউ আত্ম বলিদান দিয়েছে। তার ফলে আপনি আমি একটা সংবিধান পেয়েছি। পৃথিবীর সব থেকে বড় লিখিত সংবিধান আমরা পেয়েছি। সেই সংবিধানের 326 নম্বর ধারাতে আপনার আমার ভোটাধিকারের অধিকার দেওয়া হয়েছে। কেউ এটা কেড়ে নিতে পারবে না, পারবে না, পারবে না। নিশ্চিন্তে থাকুন, মমতা ব্যানার্জি দিয়ে দেবে, শুভেন্দু অধিকারী কেড়ে নেবে। এই কনসেপ্ট থেকে আপনারা বাইরে আসুন। আচ্ছা বলুন, একটা ভোটারের ক জায়গায় নাম থাকবে ভাই? এই যে 58 লক্ষ নাম কাটা গেছে, আমি প্রথম দিকে বলেছিলাম মিলছে তো? কাদের নাম কাটা যাবে? আপনার এখানের একটা মেয়ের বিয়ে হয়ে গেছে কালিয়াপুরে, ওইখানেও ভোটার লিস্টের নাম, এখানেও নাম। একটা জায়গায় তো ভাই কাটবে, এক নম্বর। দ্বিতীয়, যে মারা গিয়েছে তার ভোটার লিস্টের নাম কেটে যাবে। তৃতীয়ত হচ্ছে কোনো অস্তিত্ব নাই, ভোটার লিস্টে নাম আছে তার অস্তিত্ব নাই, মানে কি ডুপ্লিকেট ঢুকে বসে আছে। এই 3 ধরনের টোটাল বাদ গিয়ে 58 লক্ষ নাম বাদ গেছে। ওর মধ্যে বৈধ কতজন ছিল তাদেরও আনফরচুনেট হয়তো নামটা বাদ গেছে, তারও নামগুলো ঢুকে যাবে। তাহলে মাথা থেকে এটা সরিয়ে দিচ্ছেন তো? মায়েদের বলবো, মাথায় টেনশন নিচ্ছ তোমরা, আপনারা আর ভাত রান্না করছো। বাপ গেছে কোথায়? মাঠে চাষ করতে। দুপুর বেলা কষ্ট করে ঘেমে টেমে এসেছে, গোসল টোসল করে ভাত খেতে বসবে। মা যদি ভাত রান্না করতে করছো আর এসআইআর চিন্তা করছে, এসআইআর কি হবে কি হবে, ভাত তো পুড়ে যাবে, লাস্টে তো ক্যাচার লেগে যাবে ঘরে, পোড়া ভাত খাবে বাবা মা। হ্যাঁ, সকালবেলা উঠে মাঠে গিয়েছি, টেনশন নিও না। সন্ধ্যাবেলা ছেলেটাকে বাচ্চাটাকে নিয়ে হোমওয়ার্ক করাচ্ছেন, 2 আর 2 4 জায়গায় 2 আর 2 5 হয়ে যাবে। মাথায় যদি এসআইআর চিন্তা থাকে, এসআইআর চিন্তা নিয়ে কাজ করতে হবে না।
আপনাকে চিন্তা করতে হবে। সংবিধান আপনাকে অধিকার দিয়েছে, কেউ কাটতে পারবে না। সংবিধান আপনার অধিকার দিয়েছে, যেটা কারো ক্ষমতা নেই কেড়ে নেওয়ার। হয়তো সাময়িক ভাবে আপনাকে ডিস্টার্ব করতে পারে, ওই ডিস্টার্ব থেকে গেন হওয়ার জন্য তো আপনার বিধায়ক আপনার পাশে দাঁড়াবে বলছে। একটা কেন, যদি 100 জনের কেন, যদি 1000 লোকের জন্য আইনি পরিষেবা দিতে হয় ভাঙড়ে, আপনাদের বিধায়ক ওয়াদা করে যাচ্ছে 1000 মানুষকে বিনামূল্যে আইনি পরিষেবার ব্যবস্থা আপনাদের বিধায়ক করে দেবে। তাহলে চাপের কি আছে? চাপ নেবেন কেন? ফালতু হেডেক নিয়ে লাভ নেই। কটা বাজে? আমি আর বক্তব্য দীর্ঘায়িত করবো না। আচ্ছা, আমার প্রতি আপনাদের ভরসা আছে? ভরসা আছে? আপনাদের ভোটকে নিয়ে আমি বিক্রি করেছি, আপনাদের সাথে প্রতারণা করেছি, আপনাদের সাথে বেইমানি করেছি, আপনাদের ভোটকে আমি অসম্মানও করিনি। তা আমার একটা ভরসা আপনাদের প্রতি এখন আমার জন্মাচ্ছে যত দিন যাচ্ছে। 2021 সালটা তখন নতুন আমরা দল তৈরি করেছিলাম, বিজেপি চলে আসলে এই গল্প শোনাচ্ছিল। সেই সময় অনেক মা আর বয়স্ক লোক আমাদেরকে ভোট দেয়নি, ফলে 26,151টা লিড পেয়েছিল খামচিহ্ন। এবারে আপনারা বিজেপি আর তৃণমূল যে আলাদা নয়, নতুন করে বলতে লাগবে না। একটা বাচ্চা ছেলেও জেলে গিয়েছে, যাহাই তৃণমূল তাহাই বিজেপি, যাহাই পদ্ম ফুল তাহাই জোড়া ফুল, এরা বিজেপি, এটা বাচ্চা বাচ্চা জেলে গিয়েছে। তো 2026 সাল আসছে, এই ভরসাটা আপনাদের প্রতি আমি করছি। খামচিহ্ন এবারে ডবল মার্জিন নিয়ে বিধানসভার মধ্যে যাবে। 26,151টা লিড ছিল, ওই লিডটা এবার ডবল হবে, আশা করতে পারি তো নাকি আপনাদের কাছে? মায়েরা, গত নির্বাচনে কি হয়েছিল? বদমাইশি করেছিল গ্রামের মায়েরা বাপেরা, সহজ সরল অনেককে। তুমি ভাইজানকে ভোট দেবে, কিভাবে ইভিএম মেশিন অন করতে হয় জানো? ওই বেচারি সহজ সরল মানুষ বলছে না জানিনি, বলছে 1 নম্বর সুইচটা টিপলে ইভিএম মেশিন অন হয়। মানে 1 নম্বর সুইচ মানে সব ভোট চলে গেল তোমার। তারপরে তুমি ভাইজানের খাম চিহ্ন দেবে, ও কাজ আর করবেন না। ইভিএম মেশিন সবসময় অন হয়ে থাকে, আপনার অপেক্ষায় আছে, আপনি কখন পুশ করবেন। তো আপনাদের বলবো, ইভিএম মেশিনের ওখানে গিয়ে হাত সামনের দিকে দেবেন না, কারেন্ট মেরে দেবেন, পেছন দিকে হাত দুটো রাখবেন, রেখে দেখবেন খাম চিহ্নটা কোথায় আছে, তার সোজাসুজি গিয়ে মেরে দেবেন। একদম 1, 2 এইসব হাত দেওয়ার প্রয়োজন নেই, 1, 2, 3, 4 এরকম ভাগাবেন না। গতবারে ভুল করেছিল অনেককে, গতবারে অনেককে ভুল বুঝিয়েছিল। ইভিএম মেশিন সবসময় অন থাকে। দেখুন, আমি এখান থেকে এসছি আপনাদের বিধায়ক, আপনাদের যদি মনে প্রশ্ন থাকতে পারে যে বিধায়ক হিসাবে 5 বছরে কি করলো। আমার আপনাদের প্রশ্ন থাকতে পারে, তো এই প্রশ্নের উত্তর আমি দিচ্ছি। আপনাদের না থাকলে তৃণমূলের বন্ধুদের খুব প্রশ্ন এটা। আমি আপনাদের বিধায়ক কতদিনের জন্য? 5 বছর। একটা পিরিয়ড হচ্ছে, টেনিয়র হচ্ছে 5 বছর। এখন কি আবার 5 বছর শেষ হয়েছে? আমি কি বলেছি? 5 বছর শেষ হওয়ার পূর্বে বা 5 বছর শেষ হওয়ার সাথে সাথে আপনাদেরকে টোটাল কাজের হিসাব আমি বুঝিয়ে দেবো। 1 নম্বর কথা। দ্বিতীয় কথা আমি বলি, এমন কোন বৈধ কাজ বিধায়কের জন্য আছে সেটা আপনার বিধায়ক করতে পারবে না, বিশ্বাস হয়? হয় না? যে কোনো বৈধ কাজ বিধায়কের জন্য বিধায়ক করতে পারবে না। বছরে 60 লাখ ছিল, এখন 70 লাখ টাকা আছে। এই 10 লাখ টাকা বেড়েছে অন্য কোনো কারোর জন্য নয়, ভাঙড়ের বিধায়কের জন্যই বেড়েছে কাজের। এবার হচ্ছে এই যে 60 লাখ টাকা বা 70 লাখ টাকা হিসাব করে দেখলাম 5 বছরে 3,30,00,000 টাকা। 3,30,00,000 মধ্যে 30 পয়সাও আমি হাতে নিতে পারবো না। কি হবে তাহলে? আমি ডিস্ট্রিক্ট প্ল্যানিং অফিসারকে জমা করতে হয়। অমুক মন্দিরের যাওয়ার রাস্তায় একটা লাইট লাগাতে হবে, রাত্রে অনেক দাহ করে অন্ধকার, সেটা আমি ওখানে জমা করলাম। বা কবরস্থান বা মসজিদের সামনে যাওয়ার, মন্দিরের সামনে যাওয়ার একদম অন্ধকার একটা লাইট লাগাতে হবে, বা কোন জায়গায় একটা ঢালাই রাস্তা, এটা আমি জমা করতে হয়। ডিস্ট্রিক্ট প্ল্যানিং অফিসার থ্রু এজেন্সি কাজ করায়। আমি প্রথম কাজ করতে দিয়েছিলাম ভাঙড় 1 নম্বর পঞ্চায়েত সমিতি, 2 নম্বর পঞ্চায়েত সমিতি। ওরে বাবা, এরা যে কাজ করেছে, বলে দুধে পানি মিশাই, এরা পানিতে দুধ মিশিয়ে দিয়েছে। মানে বুঝতে পারছেন কি ভয়ঙ্কর খারাপ কাজ করেছে, ওই জন্য নিয়ে নিয়েছি। আর আমার 2-2.5 বছর নষ্ট করেছে কাজ করব করে, আমি অন্য সংস্থাকে দিয়েছি। 3,30,00,000 টাকার কাজ কোথায় কোথায় করেছি আমি
বিধায়ক হিসাবে আর 5 বছরে কি কি করেছি সবটাই লিখে খামে ভরে প্রত্যেকের বাড়িতে আমি পৌঁছে দেব। ঠিক আছে? যদি বাড়িতে পৌঁছাতে সমর্থ না হয়ে উঠি, বুথ ভিত্তিক আমি বড় বড় ব্যানার করে লাগিয়ে দেবো। অন্তত তৃণমূলের বন্ধুদের বলবেন রাতের অন্ধকারে এসে একবার দেখে যেতে, আমি ভুল করলে সেটাকে আবার সমালোচনা করবে। এবার আপনাদের বলে রাখি, 3 কোটি 30 লক্ষ টাকার মধ্যে 3 কোটি টাকার কাজ করতে দিল, 30 লক্ষ টাকার কাজ করতে ওরা দিল না। ওরা মানে সরকার এখন তৃণমূল কংগ্রেসের। বা 30 লাখ টাকার কাজ করতে দিয়েছে, 3 কোটি টাকার কাজ করতে দেয়নি। তাহলে ক্ষতি কার হলো? ভাঙড়ের মানুষের। তাহলে উন্নয়নের টাকাটা হলো না, এই ক্ষতিটা হলো। এই ক্ষতিটা আপনাদের বিধায়ক বলছে আপনাদের হতে দেবে না, আমি নিজের ঘাড়ে তুলে নেব এই ক্ষতিটাকে। কিভাবে? আমি 30 লাখ টাকা হোক আর 3 কোটি টাকা হোক, যত টাকার কাজ যদি বেঁচে থাকে, যদি, কেন বলছি? দেখুন, আমি জলসা পীরত্ব গদি ছেড়ে ভাই আমি রাস্তায় নেবে আমি এসেছি রাজনীতি করতে, আমি আমারটাও ভালো করে বুঝে নিতে জানি, এটা তো ভয় ভরসা হয়। যদি কেন বললাম? এই জন্য ওরা যে প্রশ্ন তুলছে ওদের উত্তর দেওয়ার জন্য। যদি দেখেছেন 30 লাখ টাকার মাত্র সরকার কাজ করতে দিয়েছে অথবা 3 কোটি টাকার কাজ করতে দিয়েছে, তাহলে আমার লসে রান করছে ভাঙড়ের মানুষ কত? হয় 3 কোটি টাকা বা 30 লাখ টাকার। আপনারা নিশ্চিন্তে থাকবেন, আপনাদের ক্ষতি আপনাদের বিধায়ক হতে দেবে না, চাই 30 লাখের হোক বা 3 কোটি হোক। যে কাজ, যে যত টাকার কাজ বাকি থাকবে আমি আমার গাঁটের টাকা বাড়ি থেকে নিয়ে এসে ভাঙড়ের মানুষের হাতে তুলে দেব। তাহলে ভাঙড়ের মানুষের ক্ষতি হলো না। কিন্তু ভাঙড়ের মানুষকে একটা দ্রুত জবাব দিতে হবে। সরকার অন্যায় ভাবে আপনার কাজ আটকে রেখেছে, আপনার অধিকার আটকে রেখেছে, এর জবাবটাও কিন্তু ভাঙড়ের মানুষকে, শাসককে দিতে হবে। এটা দেবেন তো? এটা আশা করা যায় তো? তাহলে আজকের পর থেকে যদি কেউ কথা বলে তার উত্তর আপনারা দিবেন কিভাবে? নিশ্চিত ভাবে জানেন আমাদের বিরুদ্ধে তারা পেরে উঠতে পারছে না, আমাদের কথা বক্তব্য নিয়ে এরা কোনো উত্তর দিতে পারছে না, তাহলে মিথ্যাচার করছে। আপনারা জানেন 21শে জানুয়ারি আমাদের পার্টির প্রতিষ্ঠা দিবস আছে। কি কি বিষয় নিয়ে? ওয়াকফ সংশোধনী আইনকে বাতিল করার জন্য যে আইন এনে বিজেপি সরকার মসজিদ, মাদ্রাসা, ঈদগাহ, কবরস্থানকে দখল করতে চাইছে। হয়তো এখানে কবরস্থানগুলোকে বুল্ডোজার চালিয়ে জুতোর ফ্যাক্টরি বানিয়ে দিতে পারে, যে আইন আনতে চলেছে কেন্দ্রের বিজেপি সরকার। আজকে ওয়াকফের উপরে নজর পড়েছে, কালকে দেবত্ব সম্পত্তির উপর নজর পড়তে পারে, তারপর দিন গুরুদুয়ারা সম্পত্তির উপর নজর আনতে পারে, তারপর দিন খ্রিস্টানদের গির্জার সম্পত্তির উপর নজর আনতে পারে, কোন কোনো ধর্মীয় সম্পত্তির উপর নজর আসতে পারে। তাই আমাদেরকে লড়াই করে এটাকে বন্ধ করতে হবে গণতান্ত্রিক প্রক্রিয়াতে। এটাকে আইনকে প্রত্যাহারের জন্য যাবে। ফেক এসটি/এসসি সার্টিফিকেট ইস্যু করে প্রকৃত এসটি/এসসি সমাজের মানুষের সাথে বঞ্চিত হচ্ছে, তার বিরুদ্ধে আমাদের এখানে আছে। এইরকম করে আমাদের প্রায় 10টা মহিলার নিরাপত্তার কথা ভেবে, আমাদের শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থানের কথা ভেবে আমরা সামনে রেখে আমাদের 21শে জানুয়ারি কলকাতায় আমাদের প্রতিষ্ঠা দিবস উদযাপন হবে শহীদ মিনার ময়দানে। আপনারা সব আসছেন তো নাকি? এবারে শুধু ছেলেদের নয়, শুধু ছেলেদের না, আমার কাছে খবর আছে ছেলেদের সাথে সাথে মেয়েরাও প্রস্তুতি নিচ্ছে। হ্যাঁ, মেয়েদেরকেও যেতে হবে। অন্তত আমি বলেছি বুথ ভিত্তিক 1-এর অধিক গাড়ি যেন মহিলাদের হয়। কি মায়েরা আসবেন তো নাকি? 21শে জানুয়ারি বেলা 11টার মধ্যে কলকাতায় আপনাদের পৌঁছাতে হবে। শীতের বেলা আমরা এই এত বেলাও আমরা করবো না, আমরা তাড়াতাড়ি প্রোগ্রাম শেষ করব। তবে শহীদ মিনার ময়দানে একটা বড় চমক আছে। 4-4.5 বছর ধরে যে কোনো একটা চমক আপনারা দেখতে পাচ্ছেন না, সেটাও আছে। আপনারা আসবেন, সেই চমকটা শহীদ মিনারের ময়দানে আপনাদেরকে দেওয়া হবে। পরিশেষে এতটুকু অনুরোধ করব, রাজনৈতিক হিংসায় জড়াবেন না, রাজনৈতিক হিংসায় জড়াবেন না। দেখছেন কেউ বিতর্ক তৈরি করতে চাইছে, সঙ্গে সঙ্গে ভাঙড় থানা দায়িত্বশীল অফিসার যারা আছে ফোন করুন তাদেরকে, স্যার এখানে একটা অশান্তি হতে পারে, ডিস্টার্ব হতে পারে, সাহেবরা চলে আসবে। তারাও চায় না অশান্ত করুক, কারণ কলকাতা পুলিশের সুনাম পৃথিবী জুড়ে আছে, এটা মাথায় রাখুন। কলকাতা পুলিশের সুনাম পৃথিবী জুড়ে আছে, আর একটা জায়গায় কলকাতা পুলিশ আছে সেখানে হিংসা হবে, কলকাতা পুলিশের সুনাম ক্ষুণ্ণ হবে। সুতরাং আপনারা কোনো হিংসায় জড়াবেন না। মনে হচ্ছে এখানে কেউ অশান্তি করতে পারে, তৎক্ষণিক প্রশাসনকে ফোন করবেন, তাদের সহযোগিতা নেবেন। তাদেরকে কি করবেন?
সহযোগিতা করবেন। আর একটা কথা বলি, আপনার এলাকায় দেখবেন অনেকে ঘর ভাড়া দেয়, দেন, আমি সেটা বলবো না, না বলবো না, কিন্তু দেখবেন অন্য জায়গা থেকে লোক এসে আপনার এখানে ঘর ভাড়া নিচ্ছে, আপনি তাকে চেনেন না, জানেন না, অনুরোধ করব ঘর ভাড়া দেওয়ার আগে দেবেন, তাকে বলবেন একবার তার ডিটেলসটা লোকাল থানায় দিয়ে দেবেন। আমাদের নিরাপত্তা দরকার। পশ্চিমবাংলার আজকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আছে, কালকে আপনি হতে পারেন, কিন্তু পশ্চিমবাংলার ক্ষতি আমরা কেউ চাইবো কি? এটা আমার মাতৃভূমি, এই ভূমির ক্ষতি আমরা কেউ চাইবো? বদমাইশ লোক আসতে পারে, সে কি বলবে, আমি কলকাতা ৪২-এ ট্রিটমেন্ট করতে এসেছি, ওখানে অনেক ভাড়া, পরিবারটাকে নিয়ে এখানে একটু থাকবো। আপনার সাদা মনে কাদা নাই, যা ২০০০ টাকা মাসে ভাড়া পাবো, থেকে ১ মাস থাকুন। ও বদমাইশ তো ভুল কাজ করতে পারে, ক্ষতি করে দিয়ে চলে যেতে পারে এলাকার। তো বদনাম কি শুধু মমতা ব্যানার্জির আকার হবে? আমি মনে করি রাজ্যের বদনাম হওয়া মানে আপনার আমার বদনাম হওয়া। তাই আমার সাথে মমতা ব্যানার্জির রাজনৈতিক মতপার্থক্য আছে, কিন্তু মমতা ব্যানার্জিকে বাংলাদেশের এক বক্তা বাজে ভাষায় কথা বলেছে, এখানে কোন নোটোরিয়াস ক্রিমিনালের সাহস হয়নি উত্তর দেওয়ার, ভাঙড়ের বিধায়ক কিন্তু উত্তরটা দিয়েছে। কিন্তু আমি মমতা ব্যানার্জির রাজনৈতিক বিরোধী, কিন্তু উনি এন্ড অফ দ্য ডে সি ইজ আওয়ার অনারেবল চিফ মিনিস্টার। দিনের শেষে তিনি আমার মুখ্যমন্ত্রী সম্মানীয়। তোমরা এদিকে চলে আসো না ভাই, আমার ইলেকট্রিক আছে, এখানে বসুন, এখানে বসুন, এখানে বসুন, কোনো সমস্যা নেই। কি তাহলে রাজ্য আমাদের, নিরাপত্তা আমাদেরকে ভাবতে হবে। তাহলে কি বললাম, কেউ ভাড়াতে আছে, তার ডিটেলস আমরা কি করব, থানাকে দিয়ে দেবো, থানা একবার ভেরিফাই করে নেবে, থানা ভেরিফাই করে বলবে রাখো, কোনো সমস্যা নেই। আর ও যদি পুরো খারাপ মতলবে আসে, থানা জানতে পেরে যাবে, ও বেটাকে ধরে জেলের মধ্যে ভরে দেবে। মাথায় থাকবে ভাই। তাহলে প্রশাসনকে আমরা কি করব, সহযোগিতা করব। এটা ভাবুনি প্রশাসনকে সহযোগিতা মানে আমি বিশাল কিছু উদ্ধার করছি, নিজের এলাকাটা ঠিক থাকতে হবে। কেউ এসে একটা কিছু, এই গাড়িতে দিয়ে দাও, গাড়িতে দিয়ে দাও, একটা দুর্ঘটনা ঘটিয়ে দিলে কি হবে গো, ক্ষতি কাদের হবে? আমি আরো সহজে বলছি, আপনার বাড়িতে ছিল, একটা দুর্ঘটনা ঘটিয়েছে, তাহলে আপনাকেও তো প্রশাসন একবার তুলে নিয়ে যাবে, তাহলে বিপদে তো আপনিও পড়ে যাবেন। তাহলে কি করতে হবে আপনাকে? কেউ থাকতে চাইছে ভাড়া, বলে হ্যাঁ ঠিক আছে, কোথা থেকে এসছো না এসছো, তোমার আধার কার্ডটা দাও, ভোটার কার্ডটা দাও, বা একটা প্রুফ দাও, নিয়ে সোজা আমাদের নেতৃত্বদের কি বলবেন দরকার লাগলে, এটা একটু ভেরিফাই করতে চলে যাও। তো আমাদের নেতৃত্ব থানার যে সমস্ত আমাদের এখানে অফিসার যারা আছেন, সাহেব এটা দেখেন তো এই লোকটা সঠিক কি ভুল, ওনারা বলে দেবে না এটা দিতে পারে, সন্দেহ হলে বলে দেবে সাবধানে। তাহলে কি হলো, ২০০০ টাকাটা নয়, আপনার জেলের ভাত খেতে হবে আপনাকে, আপনার বাড়িতে ছিল সে লোকটা, মাথায় থাকবে তো নাকি? কে চোরকে ডাকাত বলতে লাগবে না। এগুলো আপনাদের আমি বলছি এই জন্যই যে আমি একজন বিধায়ক হিসাবে আমি নিজেকে দায়িত্বশীল মনে করি, আপনাদেরকে দায়িত্বশীল হয়ে উঠতে হবে। সকলে ভালো থাকবেন। তাহলে সামনে ২০২৬ নির্বাচন আসছে, সব প্রস্তুত আছি তো আমরা? প্রস্তুত আছি তো নাকি? খাম চিহ্নটা মনে আছে? আপনারা আশার যে বীজ বপন করেছে, সারা রাজ্যের মানুষ আজকে বলছে একা খাম চিহ্ন ভাঙড় থেকে যাবে না, এবার একাধিক খাম চিহ্ন কোথায় যাবে? বিধানসভায় যাবে। ২১শে জানুয়ারি বেলা ১১টার মধ্যে কলকাতা শহীদ মিনারে পৌঁছাতে হবে। তাহলে ৯টার সময় এখানে বার হওয়ার প্রস্তুতি আপনাদেরকে নিতে হবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সম্প্রীতি ঐক্যের সাথে আপনারা থাকবেন, রাজনৈতিক হিংসায় জড়াবেন না, রাজনৈতিক হিংসায় জড়াবেন না। কোন পাড়াতে ৮জন মানুষের ঘোরাফেরা দেখলে থানাকে জানাবেন আপনারা, কারণ কোন দল কোন পার্টির থেকে বড় কথা, আগে আমার দেশ, আগে আমার বাংলা। দেশ ঠিক থাকলে, বাংলা শান্তিতে থাকলে আমি আপনার শান্তিতে থাকবো, আপনি আমি শান্তিতে করতে পারবো। আর বাংলা যদি অশান্তিতে থাকে তাহলে দল কাকে নিয়ে করবো, এটা মাথায় রাখবে। ধন্যবাদ।